ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজও উত্তাল সারা দেশ। পুলিশের সঙ্গে হাতাহাতি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি। শুধু নির্বাচন ও সরকার নয়, শিক্ষা স্বাস্থ্য খাতেও সংস্কার জরুরি বললেন তারেক রহমান। আগামীর সম্ভাবনা ধরে রাখতে সজাগ থাকার আহ্বান। রাজনৈতিক দল এখানে যারা আছে, ছোট বড় মাঝারি যেভাবে কি বলি না কোনো বিষয়, সেখানে বিষয়টি রাজনৈতিক দল আমরা আন্দোলন সংগ্রাম করেছি দেশের মানুষকে মুক্ত করার জন্য। সংস্কার করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব মন্তব্য নাহিদ ইসলামের। একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন দাবি। সামনে নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্র করতে পারব। শেখ হাসিনা সহ পরিবারের সদস্যদের 124টি ব্যাংক অ্যাকাউন্টে 635 কোটি টাকা জব্দ, 7টি প্লট, ফ্ল্যাট ও ক্রোপ করল দুদক। এবং পাকিস্তানের চলন্ত ট্রেনে হামলা, বিচ্ছিন্নতাবাদী বিএলএর এলোপাথারি গুলিতে নিহত 6 সেনা সদস্য, বন্দুকের মুখে জিম্মি 5 শতাধিক যাত্রী। সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে সোচ্চার শিক্ষার্থী সহ সব শ্রেণী পেশার মানুষ। দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করছে বিএনপিপন্থী শিক্ষকরা। এদিকে সড়কে বিশৃঙ্খলা ও পুলিশের উপর হামলার অভিযোগে লাঠিচার্জ করে গণপদযাত্রা পণ্ড করে দিয়েছে পুলিশ। তাইফুল ইসলাম তুহিন ও হাসান মাহমুদের সহায়তায় মোহাম্মদ সাকিবের রিপোর্ট। দেশের সাম্প্রতিক ধর্ষণ ও সহিংসতার বিচার, আইন যুগোপযোগী করা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে পদযাত্রা করে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ সংগঠন। শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাদের বাধা দেয় পুলিশ। ব্যারিকেড ভেঙে সামনে যেতে চাইলে তাদের সঙ্গে হাতাহাতিতে জড়ায় বিক্ষোভকারীরা। এতে বেশ কয়েকজন শিক্ষার্থী ও পুলিশ আহত হয়। পরে সেখানেই অবস্থান নিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তাদের দাবি, ধর্ষকদের আইনের আওতায় আনতে না পারলেও প্রতিবাদকারীদের উপর হামলা করেছে পুলিশ। পুলিশ যারা নিপীড়কদের ধরতে পারে না, ছিনতাইকারী ধরতে পারে না, মব বাঁচাইতে পারে না, ওই পুলিশ এসে আমাদের মারছে। এই পুলিশ ধর্ষকদের শাস্তি দিতে পারে না, এই পুলিশ নিপীড়কদের শাস্তি দিতে পারে না, এই পুলিশ সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। এই পুলিশ দাঁড়ায় যখন এই দেশের জনমানুষ ন্যায্যতার পক্ষে আন্দোলন করে, তখন গলা টিপে ধরতে এই পুলিশ দাঁড়ায়। পুলিশ আজকে এটাই প্রমাণ করলো যে এই পুলিশ ধর্ষকের পুলিশ, এই পুলিশ নিপীড়কের পুলিশ। আর পুলিশ বলছে, মিছিলকারীদের প্রতিনিধি দলকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে নিতে চাইলেও তাদের উপর বিনা উস্কানিতে হামলা চালানো হয়। প্রতিনিধি পাঠাবো এই কথা বললাম, বলার পরে তারা কিছু রাজি হয়েছে একটা পক্ষ, আর একটা পক্ষ এরা ব্যারিকেড ভাঙবেই। কোনোভাবে কিন্তু তাদেরকে আমরা লাঠিচার্জ বা কিছু করার কোনো সুযোগও আমাদের ছিল না, আমরা করিও নাই। আমরা কিন্তু লাঠি আমাদের হাতেও নাই, কিচ্ছু নাই, আমি কিন্তু খালি হাতে আছি। তো এই অবস্থার প্রেক্ষিতে পরে ওনাদেরকে আমি নিবৃত্ত করার চেষ্টা করি, কিন্তু তারপরে আমাদের 7-8 জন আজকে আহত হয়েছে। এদিকে ধর্ষণ নিপীড়নের প্রতিবাদে শাহবাগে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হয় রাজধানীর 30টি কলেজের শিক্ষার্থীরা। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নিতে না পারলে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানান তারা। আমাদের সর্বপ্রধান দাবি হচ্ছে ধর্ষককে জনসম্মুখে মৃত্যুদণ্ড করা আর 30 কার্য দিবসের মধ্যে বিচার ব্যবস্থা সম্পন্ন করা। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই। নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন করেছে বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে মানববন্ধন করেন তারা। মোহাম্মদ সাকিব, দেশ টিভি, ঢাকা। শিশু ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। রাজশাহী, শরীয়তপুর, নোয়াখালী ও ময়মনসিংহ সহ বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠন এসব কর্মসূচি পালন করেন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে সালমা জাহানের রিপোর্ট। নারীর প্রতি সহিংসতার প্রতিবাদ এবং ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে আজও মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি হয়েছে। মঙ্গলবার সকাল 10টায় রাজশাহীর সাহেববাজার 0 পয়েন্টে মানববন্ধন করে বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা ও বিশ্ববিদ্যালয় শাখা। নারীর প্রতি সহিংসতা রুখতে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানান বক্তারা।
আমাদের একটা তারপরে আলোচনা করা হয় এবং ধর্ষণের যে প্রচারটা তার মিডিয়াতে পত্রপত্রিকায় তার বারবার চলে আসুক, বারবার তার নাম আসুক, জনগণ দেখুক যে কেউ ধর্ষণ করে। এছাড়া একই দাবিতে প্রতীকী ফাঁসির মঞ্চ তৈরি করে প্রতীকী রায় কার্যকরের মধ্য দিয়ে আন্দোলন অব্যাহত রেখেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আমার সোনার বাংলা শরীয়তপুরে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জেলা জাতীয়তাবাদী মহিলা দল। মঙ্গলবার সকাল 10:30টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে প্রধান শহর প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। ধর্ষণের সংখ্যা বেড়ে গেছে, আমরা সরকারের কাছে আকুল আবেদন করব আপনি প্রশাসন শক্ত করেন এবং দেশকে অত্যন্ত শৃঙ্খলিতভাবে চালানোর চেষ্টা করেন, কারণ বাংলাদেশের অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। দ্বিতীয় দিনের মতো ময়মনসিংহ নগরীর টাউন হল মোড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। নোয়াখালীতেও একই ইস্যুতে মিছিল সমাবেশ হয়েছে। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। নারীর প্রতি সহিংসতা হলে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ডিএমপির মুখপাত্র তালিবুর রহমান। মঙ্গলবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, রাজধানীর লালমাটিয়া ও শ্যামলী স্কোয়ারে নারী হেনস্থার ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বনানীতে সড়ক দুর্ঘটনায় পোশাক শ্রমিক নিহতের ঘটনায় গাড়ি চালককেও গ্রেফতার করেছে পুলিশ। তাইফুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন তন্দ্রা তারুণ্য। সম্প্রতি সময়ে নারীদের প্রতি সহিংসতা বেড়েছে উদ্বেগজনক হারে। গত 1 মার্চ সন্ধ্যায় মোহাম্মদপুর থানার লালমাটিয়া হাউজিং সোসাইটির বয়েজ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে 2 তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করে গোলাম মুস্তাকিম রিন্টু নামে এক যুবক। ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে ডিসি মিডিয়া মোহাম্মদ তালিবুর রহমান জানান, অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার উপর আমরা বিষয়টা তদন্ত অব্যাহত রাখি এবং আমাদের যে প্রাপ্ত তথ্য এবং যারা এই ঘটনার ভিকটিম তাদের যে জবানবন্দি অনুযায়ী একটা মামলা রেকর্ডের প্রক্রিয়া রয়েছে এবং গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মুস্তাফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল রাজধানীর শ্যামলী স্কয়ার এলাকায় নারীর প্রতি সহিংসতার অভিযোগে রাসেল হোসেন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। ইচ্ছাকৃতভাবে এই নারীদেরকে হেয় করার জন্য এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল। যারাই যে নারীদের প্রতি সহিংসতা সৃষ্টি করার চেষ্টা করবেন না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা চাই এখানে পুরুষদের মতো নারীরাও যেন তারা চলাফেরায় কোনো রকমের বাধা সৃষ্টি না হন। এদিকে বনানী থানার চেয়ারম্যান বাড়ির সামনে ট্রাক চাপায় 2 পোশাক শ্রমিকের মৃত্যুর ঘটনায় পলাতক গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা যে দায়ী এই ড্রাইভার তাকে ধরার জন্য আমাদের নজরদারি অব্যাহত রাখি এবং এর সূত্র ধরে গত রাত 11 মার্চ মধ্যরাতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। এই 3 ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। তন্দ্রা তারুণ্য, দেশ টিভি, ঢাকা। আগামী সম্ভাবনা ধরে রাখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতি তৈরি করা যাবে না যাতে দেশ ও জাতির গুরুত্বপূর্ণ বিষয় হারিয়ে যায়। শুধু নির্বাচন ও সরকার ব্যবস্থা নয়, পণ্যমূল্য, শিক্ষা, স্বাস্থ্য খাতেও সংস্কার জরুরি। এদিকে পতিত ফ্যাসিস্ট দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। আরও জানাচ্ছেন সাদ আহমেদ। বিভিন্ন রাজনৈতিক দল এবং নাগরিক সমাজের সম্মানে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম রাজধানীর শুটিং ক্লাবে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দেশের নানা অসঙ্গতি তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, নির্বাচন ব্যবস্থা, তত্ত্বাবধায়ক সরকারের পাশাপাশি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, শিক্ষা, স্বাস্থ্য, শ্রমিকের ন্যায্য মূল্য ও পরিবেশ দূষণে গুরুত্ব দিতে হবে। এই 20 কোটি মানুষের দেশে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আছে। আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের সঠিক শিক্ষা ব্যবস্থা যদি গড়ে তুলতে সক্ষম না হই, তাহলে কি করে আমাদের পক্ষে সম্ভব এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া, কি করে সম্ভব একটি সমৃদ্ধশালী দেশকে গড়ে তোলা। রাজনৈতিক দলগুলো একে অন্যের সমালোচনা করতে গিয়ে যেন আগামীর সম্ভাবনা নষ্ট না হয়, সেদিকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। আমরা বাস্তবধর্মী সমালোচনা অবশ্যই করব একজন আরেকজনের, কিন্তু সমালোচনা করতে গিয়ে এমন পরিস্থিতিতে যাতে আমরা এসে না দাঁড়াই যেখানে আমরা জনগণের
এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব, আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এইগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়, কারোরই সেটি চাওয়া নয়। এদিকে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক, ফটো সাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতার মাহফিল আয়োজন করে আমরা বিএনপি পরিবার। বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, পতিত ফ্যাসিস্ট অবৈধ অর্থ ও সম্পদ ব্যবহার করে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আমাদের সরকার আজকে অবস্থান নিয়েছে সচিবালয়, থানা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সমস্ত জায়গায় তারা অবস্থান নিয়েছে। অবৈধভাবে গত 17 বছর টাকা কামিয়েছে, আর আগামী 17 বছর এই টাকা খরচা করবে বাংলাদেশ ধ্বংস হওয়ার পিছনে। এই দেশটাকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে মানুষকে তারা অসুস্থ করে ফেলবে, এই দেশে গণতন্ত্রকে তারা অসুস্থ করে ফেলবে। এ সময় ব্যবসায়ী সহ আওয়ামী দোসরদের অবস্থান তুলে ধরতে গণমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। কোন কোন রাজনৈতিক দলের? সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। সংস্কারের পাশাপাশি ডিসেম্বরের মধ্যেই আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব, তবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আনতে হবে বলে জানান জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এজন্য মত পার্থক্য থাকলেও আওয়ামী লীগ ও ফ্যাসিবাদী বিরোধী সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন বলেও জানান তিনি। এছাড়া দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, এই বিষয়ে সকলকে একটি সিদ্ধান্তে আসতে হবে। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী উত্তপ্ত বাক্য বিনিময় হলেও আবারও একই টেবিলে জুলাই অভ্যুত্থানের অংশীজনরা। ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যমত হতে জুলাই অভ্যুত্থানের 7 মাস পর মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের টেবিলে বিএনপি, জামায়াত, ছাত্রদের নবগঠিত এনসিপি সহ অন্যান্য দলের নেতারা। মঙ্গলবার রাজধানীর এক হোটেলে ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ, পেশাজীবী, অ্যাক্টিভিস্ট, ওলামায়ে কেরাম ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার অনুষ্ঠান আয়োজন করে তরুণদের নতুন দল এনসিপি। এ সময় দলের সদস্য সচিব আক্তার হোসেন জানান, আওয়ামী লীগের বিরুদ্ধে সবাইকে একই ছাদের নিচে আসতে হবে। যারা জুলাই এবং আগস্টের অভ্যুত্থানের সময়কালে নারকীয় নরহত্যা চাপিয়ে দিয়েছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, সে আওয়ামী লীগের বিরুদ্ধে আজকের এই ইফতার মাহফিলে আসা প্রত্যেক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষকে একমত হয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করবার অনুরোধ জানাচ্ছি। সংস্কার শেষে নির্ধারিত সময়ে একই সাথে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে জানান দলের আহ্বায়ক নাহিদ ইসলাম। যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব, কিন্তু নির্বাচনের আগে অবশ্যই আইন শৃঙ্খলার পরিস্থিতির উত্তরণ ঘটতে হবে। নাহিদ অভিযোগ করেন, বাংলাদেশ বিরোধী শক্তিরা এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বিচারের মাধ্যমে আওয়ামী লীগের ফয়সালা করা জরুরি। মাফিয়া, লুটেরা, ব্যবসায়িক শ্রেণী ও ষড়যন্ত্রকারী নানান বৈদেশিক শক্তিকে সুযোগ করে দিতে পারে। বিচারের মাধ্যমে আমরা আওয়ামী লীগের রাজনৈতিক ফয়সালা করতে চাই। তবে নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে সরকারকে আহ্বান জানান তিনি। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। দুর্নীতির অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের 124টি ব্যাংক হিসাবে প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। এর মধ্যে শেখ হাসিনার 2 সন্তান সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার 2 সন্তান ব্রিটিশ এমপি মেয়ে টিউলিপ সিদ্দিক ও ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববির 7টি স্থাবর সম্পদ রয়েছে। এছাড়া 1128 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। শেখ হাসিনা ও তার পরিবারের পূর্বাঞ্চলে প্লট দুর্নীতির আইনি কার্যক্রমের মধ্যেই তাদের আরও বেশ কিছু স্থাবর সম্পদ এবং 124টি ব্যাংক হিসাব জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন। দুদকের তথ্য বলছে, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলের ধানমন্ডি 6 নম্বর রোডে 16 কাঠা জমিসহ সুদা সদন নামের বাড়ি, শেখ রেহানার গাজীপুরের কালিয়াকরে দুদাগে 9.60% জমি এবং সেগুনবাগিচায় একটি ফ্ল্যাট, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের গুলশানের 71 নম্বর রোডের ফ্ল্যাট এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববির গুলশান নিকেতনে ইস্টাং হাউজিংয়ে 2টি জমিসহ ফ্ল্যাট জব্দ করা হয়েছে।
একই সঙ্গে শেখ হাসিনার 17টি সহ তার পরিবার এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট, সিআরআই, সূচনা ফাউন্ডেশন সহ সংশ্লিষ্ট বেশ কয়েকটি প্রতিষ্ঠানের 124টি ব্যাংক হিসাবে প্রায় 635 কোটি টাকা জব্দ করেছে দুদক। জনাব শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তার ছেলে জনাব সজীব আহমেদ ওয়াজেদ জয়, তার মেয়ে সাইমা ওয়াজেদ, তার ছোট বোন জনাব রেহানা সিদ্দিক এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট এই 124টি অ্যাকাউন্টে 635 কোটি 14 লাখ বিজ্ঞ আদালত থেকে সে বিষয়ে অবরুদ্ধকরণের আদেশ প্রদান করা হয়েছে। এছাড়া শেখ হাসিনা, জয় পুতুল, শেখ রেহানা, টিউলিপ, আজমিনা সিদ্দিক ও ববির বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। এদিকে মালয়েশিয়ায় শ্রমিক পাঠিয়ে সাধারণ মানুষের 1128 কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা করেছে দুদক। পরস্পর যোগসাজশে অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে অসৎ উদ্দেশ্যে সরকারি ক্ষমতার অপব্যবহার করে সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, উপজেলা চেয়ারম্যান, কাউন্সিলর হিসাবে দায়িত্ব পালনকালে নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ গ্রহণপূর্বক আত্মসাৎ 12টি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে 12টি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এসব এজেন্সির মালিক বেশিরভাগই আওয়ামী লীগ সরকারের এমপি মন্ত্রী সহ প্রভাবশালীরা, যার মধ্যে অন্যতম সাবেক অর্থমন্ত্রী লোটাস কামাল ও তার মেয়ে নাফিসা কামাল, ফেনী 2 আসনের সাবেক এমপি নিজামুদ্দিন হাজারী সহ অনেকেই। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। চতুর্থ শ্রেণীর এক শিক্ষার্থী জমজম ইসলাম রিতুলকে নির্মমভাবে নির্যাতন চালানো হয় মিরপুরের তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসায়। নির্যাতনের সেই ভিডিওটি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মাত্র 10 বছর বয়সী জমজমকে এই নির্যাতন করে মাদ্রাসাটির 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলে তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসার কর্তৃপক্ষ। বিস্তারিত রাফিউল ইসলাম রাতুলের রিপোর্টে। তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসার 4র্থ শ্রেণীর ছাত্র জমজম ইসলাম রিতুলকে এভাবেই পাশবিক নির্যাতন করে একই মাদ্রাসায় পড়ুয়া 8ম শ্রেণীর 3 শিক্ষার্থী ইয়ামিন, মামুন ও সিয়াম। দেশ টিভির হাতে আসা সেই সিসিটিভি ফুটেজে দেখা যায় মাদ্রাসার একটি কক্ষে 4 ফেব্রুয়ারি রাত 8টা থেকে রিতুলকে লাঠি দিয়ে টানা 1 ঘন্টা বেধড়ক মারধর করা হয়। আমাকে 7 তলা থেকে 5 তলায় নিয়ে আসা হয়েছে, জোরাজোরি করে ডাইকা আনতেছিল। তারপর আমি বলছি যে একটা উস্তাদজি দেখছিল, বলছিলাম উস্তাদজি আমাকে মারতে নিয়ে যায়। তারপর উস্তাদজি দেখা তেমন কোনো গুরুত্ব দেয়নি, একটু ছড়াই চলে গেছে। তারপর আমাকে রুমে নেওয়ার পর কাননকে অনেক মারাইতেছিল, আমাকে কানন মারছে। তারপর ওই মামুনরা এসে বলে তোর মায়ের ভাল লাগতেছে না, তুই কিভাবে মারস, কেমনে কি করস। তারপর ওরা এসে আমাকে ইচ্ছা মতো মারছে। ভুক্তভোগীর নির্যাতনের বিষয়টি জানতে পেরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে 2টি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন। বিষয়টি প্রাথমিকভাবে মাদ্রাসায় জানাজানি হলেও তা ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় মাদ্রাসা কর্তৃপক্ষ। ঘটনার সত্যতা জানতে মিরপুরের রূপনগরে ওই মাদ্রাসায় যায় দেশ টিভি। সেখানে গিয়ে পাওয়া যায়নি মাদ্রাসার দায়িত্বে থাকা কর্তৃপক্ষের কাউকেই। তবে অফিস কক্ষে উপস্থিত থাকা এক শিক্ষককে পাওয়া গেলেও কথা বলতে না চাইলে গোপনে ধারণ করা হয় তার বক্তব্য। ওদের মারছে বলতে ওই যে ওদের মানে টাকা দেওয়ার জন্য আর কি, যা করার জোর পূর্বক যা করার। ও যদি বলতো স্যারকে তাহলে এই ঘটনাটার সামনের দিকে আগে যেত না। মাদ্রাসার দায়িত্বে থাকা প্রিন্সিপালকে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলেও ফোন ধরেননি তিনি। এ ঘটনা ধামাচাপা দিতে ভুক্তভোগী রিতুলের পরিবারকে মাদ্রাসা কর্তৃপক্ষ হুমকি ধামকিও দিয়েছে বলে অভিযোগ তাদের। আমার বড় ভাইয়ের ভিসা নাকি বন্ধ করে দিবে, আমার বড় ভাই কিছু করতে পারবে না। আমার মেজু ভাইকে বলছে তোরে আমি দেখা নিমো, খারাপ খারাপ কমেন্ট মন্তব্য, আমার ভাই নাকি কুলাঙ্গার, এইসব ওনাদের ভাঙচুর করছে, এটার আমি বিচার চাই। রাফিউল ইসলাম রাতুল, দেশ টিভি, ঢাকা। স্পিকার কর্তৃক রাষ্ট্রপতিকে শপথ পড়ানোর সংবিধানের বিধান কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চে এই রুল জারি করেন সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব সহ
সংশ্লিষ্ট বিবাদীদেরকে আগামী 8 সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ বাক্য পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করেন গীতিকবি শহীদুল্লাহ ফরায়েজি। সংবিধানে রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতির শপথ পড়ানোর বিধান ছিল। পরবর্তীতে সংবিধান সংশোধন করে রাষ্ট্রপতিকে স্পিকারের শপথ পড়ানোর বিধান সংযুক্ত করা হয়। রিটে চাওয়া হয়েছে রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে যেমন শপথ পড়াবেন তেমনি রাষ্ট্রপতিকে প্রধান বিচারপতি শপথ পড়াবেন। রাষ্ট্রপতিকে স্পিকার যে শপথ পড়ান সেটি কেন অসাংবিধানিক বা আমাদের অরিজিনাল সংবিধানের সাথে সাংঘর্ষিক মর্মে কেন ডিক্লেয়ার করা হবে না, সেই মর্মে আমরা রিটটা দায়ের করেছি। শুনানির পরে আদালত সন্তুষ্ট হয়ে রুল জারি করেছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার 2003 বাতিলের সিদ্ধান্ত রহিত করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। একই সঙ্গে স্বাধীনতা পুরস্কার 2025-এর নির্বাচিত ব্যক্তিদের নাম প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবার 7 জন বিশিষ্ট ব্যক্তিকে স্বাধীনতা পুরস্কার 2025 দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে 2016 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা পুরস্কার প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছিল আওয়ামী লীগ সরকার। পরে জাতীয় জাদুঘর থেকে তার মেডেল ও সম্মাননাপত্র সরিয়ে ফেলা হয়। এবছর সর্বনিম্ন 110 ও সর্বোচ্চ 2805 টাকা ফিতরা নির্ধারণ করেছে ইসলামিক ফাউন্ডেশন। মঙ্গলবার সকালে ইসলামিক ফাউন্ডেশন সভাকক্ষে জাতীয় সাদকাতুল ফিতর নির্ধারণ কমিটির সভা শেষে এই তথ্য জানান বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মাওলানা আব্দুল মালেক। জানান, দেশের বিভিন্ন বাজার থেকে প্রাপ্ত গম, আটা, যব, খেজুর ও পনিরের দাম বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেউ যদি নিজ এলাকার স্থানীয় বাজার মূল্য অনুযায়ী ফিতরা আদায় করে তাতেও কোনো সমস্যা হবে না। দেশের বিভিন্ন অঞ্চল থেকে উন্নত মানের গম, আটা, যব, খেজুর, কিশমিশ ও পনিরের খুচরা ও পাইকারি স্থানীয় বাজার দর যাচাই করে সাদাকাতুল ফিতরের হার নিম্নরূপে নির্ধারণ করা হলো। সর্বনিম্ন বলতে গমের হিসাবটা গম আটার হিসাবে করলে সর্বনিম্ন হবে সেটা 110 টাকা, আর পনিরেরটা সর্বোচ্চ হয় সেটা হলো 2805 টাকা। বাকি স্থানীয় বাজার দর হিসাবে যদি কেউ আদায় করে তার সাদাকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা নোট। দেখছেন সংবাদ রাত। যশোরে চোরাচালানিদের ধরতে ধাওয়া করার সময় দুর্ঘটনার কবলে পড়ে এক বিজিবি সদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে আরও এক বিজিবি সদস্য। মঙ্গলবার রাত 8টার দিকে বেনাপোল পটুখালী সীমান্তের বারতপোতা পুটখালী সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিজিবি জানায়, নিয়মিত টহল দলের সদস্যরা মোটরসাইকেল যোগে চোরাচালানিদের ধাওয়া করলে দ্রুত গতির কারণে রাস্তার পাশে কালভার্টের সাথে ধাক্কা লেগে 2 বিজিবি সদস্য আহত হয়। তাদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিজিবি সদস্য সিপাহী মোজাম্মেল হককে মৃত ঘোষণা করেন এবং তার সাথে থাকা হাবিলদার দেলোয়ার হোসেনকে গুরুতর আহত অবস্থায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানায় বিজিবি। নিখোঁজের একদিন পর প্রতিবেশীর সেপটিক ট্যাঙ্ক থেকে শাকিল নামে 3য় শ্রেণীর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে শাকিলকে অপহরণ করে একটি মোবাইল নম্বর থেকে তার মায়ের কাছে 3 লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। বিষয়টি পুলিশকে জানালে তদন্তে নেমে একই এলাকার শহীদুল ও তার ছেলে সোহানকে আটক করে। পরদিন দুপুরে আটক করা হয় সোহানের মা শাহানাকে। তাদের দেয়া তথ্য মতে শহীদুলের বাড়ি সংলগ্ন একটি কাঁচা সেপটিক ট্যাঙ্কের নিচে পুঁতে রাখা শাকিলের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। লাশকে আমরা যেটা দেখলাম, লাশের 2টো হাত বাঁধা পাটের রশি দিয়ে, গলার মধ্যে একটা পলিয়ার রশি দিয়ে, লাইনের রশি দিয়ে বাঁধা, একে রশি দিয়ে টেনে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। যথাযথ মর্যাদা এবং আমাদের আইনি প্রক্রিয়ায় লাশ নিয়েছি। লাইনে আইনি পরবর্তী প্রক্রিয়া চলমান থাকবে এবং আমাদের তদন্ত কার্য চলমান থাকবে। আমরা ফাঁসি চাই,
ফাঁসি আমার আমরা ফাঁসি আর কিছু চাই না, আমরা ফাঁসি চাই। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাই। ও বাচ্চাটা কি করছে? ওটা মাসুম বাচ্চা, আমারই বাচ্চা যদি হইতো ওক তো কাফেরের মতো মারি ফেলার দরকার।